আমার বন্ধুকে বিকাশে টাকা পাঠাতে গিয়ে কী যেন একটা মিস্টেক হয়ে টাকাটি একটি আননোন নাম্বারে চলে যায়। তবে টাকার সংখ্যাটা অনেক বেশি, আর যদি কম হতো তাহলে আমি মোটেও চেষ্টা করতাম না যে টাকাটা ফিরিয়ে আনার জন্য। যেহেতু দেখলাম যে টাকার সংখ্যাটা অনেক বেশি, 10,000 টাকা, তখন আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল, কি রে আননোন নাম্বারে টাকাটা চলে গেল, এই টাকাটা কি সে দিবে? তারপরে আমি সেই নাম্বারে কল করলাম। নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে সে রিসিভ করলো। তবে আমি বললাম যে আসসালামু আলাইকুম, আসলে আপনার নাম্বারে, বিকাশ নাম্বারে মানে মিস্টেক হয়ে 10,000 টাকা চলে গিয়েছে, আপনি যদি টাকাটা ফেরত দিতেন অনেক খুশি হতাম। তখন দেখলাম যে কোনো সারা শব্দ আসতেছে না। আরে আজব তো, আমি কথা বলতেছি হ্যালো হ্যালো, কোনো সারা শব্দ নেই, আজব তো। তারপরে আমি ফোনটা কেটে দিলাম। তারপরে আরও 2-3টা নাম্বার দিয়ে ট্রাই করলাম, তবে সেম, ফোন ধরে কিন্তু কোনো কথা বলে না। আমি অবাক হয়ে গেলাম, কী রে ভাই, ফোন ফোন ধরলো কিন্তু কথা বলতেছে না কেন? তারপরে আমি আরও 5-6টা নাম্বার দিয়ে ট্রাই করলাম, তবে সেম প্রবলেম, ফোন ধরে কিন্তু কথা বলে না। তারপরে আমি বললাম যে দোস্ত দেখ, একটা মিস্টেক হয়ে গেছে, সেই জন্য আমার টাকাটা অন্য নাম্বারে চলে গেছে, প্লিজ তুই কিছু একটা কর। তখন আমার বন্ধু বললো দাঁড়া, নাম্বারটা আমাকে দে। তারপরে আমি আমার বন্ধুকে নাম্বারটা দিলাম। তারপরে আমার বন্ধু কী যে করলো, সেই নাম্বারের লোকেশনটা বের করে ফেললো, নাম্বারটা কোথা থেকে এসেছে। যখন আমি লোকেশনটা দেখলাম, তখন দেখলাম যে কুড়িগ্রাম ধল্লা ব্রিজের পাশে এই লোকেশনটা দেখাচ্ছে। তারপরে আমি আর বন্ধু ঠিক করলাম যে কালকে সকালে ওইখানে যাব, ওইখানে গিয়ে ভালো করে খোঁজ করলেই হয়তো বা বেরিয়ে আসবে। তারপরে সেই লোকটাকে ধরে অনেক শিক্ষা দিব, কারণ মানুষের তো ভুল হতেই পারে, সেই জন্য কি টাকাটা ফেরত দিবে না বলুন? তারপরে আমরা দুজন কালকে সকালে বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। তারপরে চলে গেলাম কুড়িগ্রাম ধল্লা ব্রিজ। কুড়িগ্রাম ধল্লা ব্রিজে যাওয়ার পরে আমরা অনেক কষ্ট করে এই নাম্বারটা যে ভোটার আইডি কার্ড দিয়ে তোলা হয়েছে, সেই ভোটার আইডি কার্ড মানে সমস্ত ডিটেলস বের করলাম। তারপরে আমরা খোঁজ করতে শুরু করলাম। তবে এক পর্যায়ে আমরা ওটা পেয়ে গেলাম খোঁজটা। তবে এই লোকের নাম ছিল শামসুল, এই লোকের নাম শামসুল। তবে আমরা কয়েকজন লোককে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, এনার বাসা কোথায়? তখন সেই লোকগুলো দেখিয়ে দিল ওইদিকে। তারপরে আমরা কুড়িগ্রাম ধল্লা ব্রিজটা পার হয়ে কিছু তো সামনে গেলাম। সামনে যাওয়ার পরে একটা গলি গেল, সেই গলি দিয়ে ভিতরে যাওয়ার পরে সেই লোকটির বাসা পেয়ে গেলাম। তারপরে সেই লোকটির বাসায় ঢুকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই ভোটার আইডি কার্ডে মানে এই লোকটির বাসা কি এইটা? তখন একটা আন্টি বললো যে হ্যাঁ এইটাই। আমি বললাম তাহলে ইনি কোথায়? তখন আন্টি বললো উনি তো এখানে থাকে না, উনি তো কৃষক, উনি তো বাইরে কাজ করতে গেছে। তখন আন্টি বললো আচ্ছা বাবা কি হয়েছে? তখন আমি আন্টিকে সব কিছু খুলে বললাম যে এই নাম্বারে আসলে টাকা চলে গিয়েছে। তখন আন্টি বললো আসলে এই নাম্বারটা তো ওনার কাছে থাকে না। আমি বললাম তাহলে? তখন আন্টি বললো আসলে এই নাম্বারে আমার মেয়ে চালায় এই নাম্বারটা। আমি বললাম আপনার মেয়ে কোথায়? তখন আন্টি বললো আমার মেয়ে তো কলেজে গিয়েছে, একটু পরেই চলে আসবে। আমি বললাম আন্টি আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি আপনার বাসায় একটু বসতে পারি? আপনার মেয়ে যদি চলে আসে তাহলে আপনার মেয়ের ফোনটা চেক করে আমাদের 10,000 টাকা ফেরত নিতাম, অনেক খুশি হতাম আর কি দিলে। তখন আন্টি বললো আরে বাবা সমস্যা নেই, বসে থাকো। তারপরে আমরা দুইজন ওখানে বসলাম। আন্টি কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসলো, নাস্তা খেলাম। হঠাৎ করে গেট থেকে ঠুকঠুক আওয়াজ। তারপরে আন্টি গেল গেট খোলার জন্য। গেট খুলে আন্টি বললো যে তোর এতক্ষণ লাগে আসতে? তখন সেই মেয়েটি মিষ্টি গলায় বললো আরে মা, রাস্তায় খুব জ্যাম ছিল। আমি মেয়েটার ভয়েস শুনেই ফিদা হয়ে গেছি। তারপরে দেখলাম মেয়েটা ভিতরে ঢুকলো, মেয়েটার মায়াবী চোখ, উফ সেই রকম। আমি মনে হয় এতটা ভালো লাগেনি জীবনে কোনো মেয়েকে দেখে, খুব ভালো লেগেছে। তারপরে যখন মেয়েটা আমার সামনে আসলো, সামনে এসে বললো কি হয়েছে, আমাকে কেন খুঁজতে এসেছেন এখানে? আমার মায়ের মুখে তো শুনলাম। আমি বললাম যে আসলে আপনার নাম্বারে। তখন আমার বন্ধু বললো আর তুই কী শুরু করছিস, ভালো করে বলতিস না কেন? আমি বললাম দাঁড়া না, বলতে দে। তখন আমি বললাম যে আসলে একটা মিস্টেক হয়ে আপনার নাম্বারে 10,000 টাকা চলে এসেছে, মানে আপনি যদি কিছু মনে না করেন, মানে টাকাটা যদি ফেরত দিতেন তাহলে অনেক ভালো হতো। তখন মেয়েটা বললো টাকা চলে এসেছে, আচ্ছা দাঁড়ান আমি চেক করি। তারপরে মেয়েটা চেক করলো, চেক করে দেখলো যে হ্যাঁ 10,000 টাকা সত্যি এই নাম্বারে এসেছে। আর তারপরে আমি বললাম যে আচ্ছা আপনাকে যে আমি কল দিলাম, আপনি কল রিসিভ করতেছেন কিন্তু কোনো কথা বললেন না কেন? তখন মেয়েটা বললো আমি তখন ক্লাসে ছিলাম, আর ওইদিকে ভালো নেটওয়ার্কও নেই, জানেন তো এটা গ্রাম অঞ্চল, কুড়ি তো গ্রাম একটা, তাই না, কুড়িগ্রাম। সো আমি বললাম যে ও তাই, আচ্ছা ঠিক আছে, যদি 10,000 টাকা ফেরত দেন তাহলে অনেক ভালো হতো। তখন আমার বন্ধু বললো হ্যাঁ আপনি যদি টাকাটা দেন তাহলে আমাদের অনেক ভালো হতো। তখন মেয়েটা বললো টাকা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? তখন মেয়েটা বললো হ্যাঁ একটা শর্ত। আমি বললাম ঠিক আছে বলুন কি শর্ত? আমি বললাম শর্ত। তখন মেয়েটা বললো হ্যাঁ একটা শর্ত। আমি বললাম ঠিক আছে বলুন কি শর্ত? তখন মেয়েটা বললো কালকে আমার বার্থডে, আপনি যদি এই 10,000 টাকা নিতে চান তাহলে আমাকে সুন্দর একটা গিফট উপহার দিতে হবে। আমি বললাম কি বলতেছেন এগুলা? তখন মেয়েটার মা মানে সেই আন্টিটা খুব রেগে গেল, রেগে গিয়ে বললো যে এই তুই কী শুরু করছিস? হ্যাঁ, অচেনা একজন মানুষের সঙ্গে তুই কিসের গিফট চাচ্ছিস? শোন তোকে বলতেছি না এগুলো দুষ্টামি কমাই দে। তখন মেয়েটা বললো আরে মা তুমি চুপ করো তো। তারপরে মেয়েটা আমাকে বললো বলুন আমাকে কি দিবেন গিফট? আমি বললাম যে হ্যাঁ দিব উপহার, তবে 10,000 টাকা দিতে হবে। তখন মেয়েটা বললো আরে দাঁড়ান, আপনি তো শুনলেনই না যে আমি কি গিফট চাচ্ছি। আমি বললাম আচ্ছা আপনি কি গিফট চাচ্ছেন বলুন। তখন মেয়েটা বললো আমার গিফট এই 10,000 টাকাই চাচ্ছি, আমার উপহার এই 10,000 টাকাই চাচ্ছি। আমি বললাম কি বলতেছেন আপনি?
10,000 টাকা মানে এই 10,000 টাকা আপনি গিফট চাচ্ছেন? তখন আমার বন্ধু খুব রেগে গেল, বললো যে আরে তুই কি এই যে পিরিতের আলাপ লাগাই দিছিস? হ্যাঁ, আমার 10,000 টাকা গেছে আর তুই এগুলো কাহিনী শুরু করছিস। আমি বললাম আর দাঁড়া না, তোর 10,000 টাকা পাইলে তো হইলো। আমার বন্ধু বললো হ্যাঁ। তারপরে আমি মেয়েটাকে বললাম আচ্ছা ঠিক আছে, আপনার গিফট তাই না, আচ্ছা ঠিক আছে, আপনি এই 10,000 টাকাই রাখেন আপনার গিফট, আপনি খুশি তো? তখন মেয়েটা বললো হ্যাঁ আমি অনেক খুশি। তারপরে মেয়েটা বললো আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান। তারপরে মেয়েটা ভিতরে গেল, ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিয়ে আসলো, মিষ্টি বের করে নিয়ে এসে আমাকে একটা দিল, আমার বন্ধুকে একটা দিল। আর আমার বন্ধু তো আমার উপর প্রচুর ক্ষেপে আছে। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আসি। তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে। এরপরে আমি যখন বাইরে বের হলাম মেয়েটার বাসা থেকে, তখন আমি প্রচুর খুশি। বাইরে এই জীবনের প্রথম একটা মেয়েকে পাইলাম, অসাধারণ দেখতে, আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। যখন আমি আমার বন্ধুকে বললাম, আমার বন্ধু ঠাস করে আমাকে একটা থাপড় দিল, বললো যে তোর জন্য আজকে এরকমটা হয়েছে, তুই হচ্ছিস নাটের গরু, 10,000 টাকা কেন নিলি না তুই? আমি বললাম যে শোন, তোর 10,000 টাকা পাইলে তো হইলো। তখন আর বন্ধু বললো হ্যাঁ। তখন আমি আমার বিকাশ থেকে 10,000 টাকা আমার বন্ধুকে ট্রান্সফার করে দিলাম। আমার বন্ধুও খুশি, বাস আমিও খুশি। তারপরে আমি চলে গেলাম, আর আমি চিন্তায় আছি মেয়েটাকে কিভাবে পটানো যায়। মেয়েটার নাম্বারও তো আমার কাছে আছে। তারপরে আমি মেয়েটাকে রাতের বেলা কল করলাম, তবে ফোন দিয়ে দেখলাম একদম সুইচ অফ। তারপর আমি মনে মনে ভাবলাম কিরে, আমি কি বোকা হইলাম নাকি? 10,000 টাকা ফ্রি দিয়ে আসলাম, মেয়েটা কি পড়বে? মেয়েটার চোখ মুখ দেখে এরকম মায়াতে পড়ে আমি 10,000 টাকা ধোকা খেয়ে আসলাম। ছি, এটা কি করলাম, ছি ছি ছি, খুব আফসোস লাগতেছে। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখলাম আমার ফোনের মধ্যে টুকিং টুকিং করে মেসেজ আসতেছে। এরপরে মেসেজ চেক করলাম, চেক করে দেখলাম আমার বন্ধু আমাকে মেসেজ দিয়ে ডাকতেছে, বললো যে তুই একটু পার্কে আয় তো। তারপরে আমি পার্কে চলে গেলাম। পার্কে চলে যাওয়ার পরে দেখলাম যে আমার বন্ধু একটা নাম্বার দিয়ে কল দিল, বললো যে এই নাম্বারে কথা বল। আমি বললাম কেন? তখন আমার বন্ধু বললো কথা বল না। এরপর আমি ফোনটা কানে ধরলাম, ফোনটা কানে ধরার সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে গেল। তারপরে আমাকে বললো যে হ্যালো কেমন আছেন। আমি ভয়েসটা শুনে চিনতে পেরেছি সেই মেয়েটা। তারপরে আমি বললাম যে হ্যাঁ ভালো আছি, তবে আপনাকে কালকে রাতে আমি কল করেছিলাম ওই নাম্বারেই, কিন্তু আপনার ফোনটা বন্ধ দেখাইছে। তখন মেয়েটা বললো আরে আমার তো পার্সোনাল ওই সিমটা না, আমার তো অন্য নাম্বার, আর আপনি তো কালকে যখন গেলেন আমার কাছে নাম্বারও নিলেন না, সো আমি কীভাবে দিব বলেন। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা আমাকে দেন আর আমার বন্ধুকে কল দিবেন না। তখন আমার বন্ধু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম যে চুপ না, অমন করে দেখিস কেন? তখন মেয়েটা বললো আমাকে কিছু বললেন? আমি বললাম না তো। তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা দেন। তখন আমি মুখে মুখে নাম্বারটা বললাম, আর মেয়েটা নাম্বার সেভ করে ফেললো। তারপরের দিন থেকে প্রতিদিন রাতের বেলা কথা হতো অনেকক্ষণ। আসলে দিনের বেলা মেয়েটা কলেজে যেত তো, তাই দিনের বেলা অতটা কথা হতো না, প্রতিদিন রাতে কথা হলো। এরকম করে কেটে যাচ্ছিল প্রায় 1 মাস, কিন্তু আমি এই পর্যন্ত মেয়েটাকে বলতে পারিনি যে মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। আর মেয়েটার ব্যবহার অনেক সুন্দর ভাই, অনেক মায়াবী, দেখে মনে হচ্ছিল যে মানে আসমান থেকে একটা পরী নেমে এসেছে, এত সুন্দর একটা মেয়ে। আর এত সুন্দর একটা মেয়ে জীবনে ফার্স্ট টাইম আমার সঙ্গে কোনো একটা মেয়ে, এত সুন্দর মেয়ে কথা বলতেছে। আমি তো পুরাই অবাক, কিরে আমার মতো কালাচানের সাথে এই মেয়েটা কথা বলে, সেই রকম লাগতেছে। তারপরে এরকম করে আরো 2 মাস কেটে গেল। তারপরে আমি আমার মনের কথা বলতে পারতেছি না। আমার বন্ধু আমাকে বললো কিরে তুই কি এখনো তোর মনের কথা বলতে পারিসনি? আমি বললাম যে না রে দোস্ত, পারতিস না তো বলতে, কিভাবে বলি বলতো? তখন আমার বন্ধু বললো তুই হচ্ছিস কাপুরুষ। আমি বললাম কি বললি তুই? এই কথা বলে আমার বন্ধুকে খুব জোরে একটা থাপড় মারলাম। আজকে আমি প্রপোজ করব, তোকে আমি চ্যালেঞ্জ করলাম। তখন আমার বন্ধু বললো যা যা, তুই যে কী করবি এটা আমার ভালো করে জানা আছে। আমি বললাম যে দোস্ত তুই এমন করে বলতেছিস আমাকে? তখন আমার বন্ধু বললো যদি তুই প্রপোজ করতে পারিস তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। আমি বললাম ঠিক আছে। এরপরে আমি রাতের বেলা মেয়েটা কল দিছে, তখন আমি মেয়েটাকে বললাম তোমার সঙ্গে আমি দেখা করতে চাই প্লিজ। তখন মেয়েটা বললো ঠিক আছে দেখা করব, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম আবার শর্ত? তখন মেয়েটা বললো যে হ্যাঁ আবার একটা শর্ত। আমি বললাম কী শর্ত? তখন মেয়েটা বললো যদি আমার সঙ্গে দেখা করতে আসো তাহলে কিন্তু আমার জন্য একটা গিফট নিয়ে আসতে হবে। আমি বললাম কি গিফট? তখন মেয়েটা বললো আমাকে একটা ফোন কিনে দিতে হবে। আমি বললাম ফোন? তখন মেয়েটা বললো হ্যাঁ আমাকে একটা ফোন কিনে দিতে হবে, Realme C25, আর এই ফোনের দাম হলো 15,000 টাকা। আমি বললাম কি বলতেছেন এগুলা? তখন মেয়েটা বললো যদি ফোন কিনে না দাও না তাহলে তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দিব। এই কথা বলে আমি মেয়েটাকে বললাম যে আচ্ছা একটু ফোনটা রাখি, হ্যাঁ আমার একটু বাথরুমের চাপ দিছে তো। তখন মেয়েটা হাসতে হাসতে বলে যে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। আসলে ভাই আমার কোনো বাথরুমের চাপই দেয়নি। আমার খুবই আজব লাগতেছে যে হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে পরিচয়, কথা বললাম 2 মাস, এখন আবার ফোন আবদার করতেছে। মানে দেখা করার জন্য একটা শর্ত, ওটা হলো ফোন। ভাই এতগুলো টাকা আমি পাবো কই বলেন তো দেখি? আমি তো নিজে একটা স্যামসংয়ের ফোন চালাই, মানে এতগুলো টাকা দিয়ে ফোন কিনে দিব? বাপ রে বাপ, এটা মেয়ে না অন্য কিছু? তারপরে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম 15,000 টাকা। ভাই জীবনটা মনে হয় যে শেষ 15,000 টাকা ম্যানেজ করতে। তারপরে আমি একটা ফোন কিনলাম Realme C25। ফোনটা কিনে সেই মেয়েটার সঙ্গে দেখা করতে গেলাম কুড়িগ্রাম ধল্লা ব্রিজ পার্কে। তারপরে কুড়িগ্রাম ধল্লা ব্রিজ পার্কে গিয়ে মেয়েটাকে কল করলাম। মেয়েটা বললো যে আরে আর 10 মিনিট দাঁড়াও।
তারপরে আমি 10 মিনিট বসে রইলাম, তারপরে মেয়েটার কোনো দেখা পাচ্ছিলাম না। চলে গেল আধা ঘন্টা পর সেই মহারানীর দেখা মিলল। তারপরে সে আসলো, সে এসে আমাকে বললো যে ও আপনি এসেছেন। আমি বললাম যে আমি এসেছি না, অনেকক্ষণ আগে এসেছি, আপনার জন্য দাঁড়িয়ে আছি। তখন মেয়েটা বললো আচ্ছা সরি লেট হয়ে গেল। তারপরে আমাকে বললো চলুন ওই হোটেলে যাই। এরপরে আমি যাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এই এত বড় হোটেলে নিয়ে যাচ্ছে, আবার না জানি কত বিল করে, আবার কত টাকা দেওয়া লাগে, কি যে করি মনে মনে এগুলো বলতেছি আর আস্তে আস্তে যাচ্ছি। মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে তো সব কিছুই পরিচয় হলো, তবে আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম কি কথা? তখন মেয়েটা আমাকে বললো আগে হোটেলে চলুন। তারপরে হোটেলে গেলাম, হোটেলে যাওয়ার পরে তারপরে দুজনে হোটেলে গেলাম, হোটেলে গিয়ে বসলাম। তারপর একটা লোক আসলো, বললো যে ম্যাম কি দিব। তখন সে অনেক কিছু অর্ডার করলো। আমার তো শুনেই মাথা কাজ করতেছে না, এতগুলো টাকা যদি বিল হয় তাহলে আমি কেমনে দিব। তারপরে এগুলো ভাবতেছি মনে মনে, তারপরে দেখতেছি লোকটা খাবার নিয়ে আসলো। তারপরে মেয়েটা বললো শুরু করো না। তারপরে আমি খাচ্ছি কি আমার সব থেকে চিন্তা হচ্ছে বেশি, এতগুলো টাকা বিল কেমনে দিব এগুলো ভাবতেছি। তারপরে মেয়েটার খুব তাড়াতাড়ি খাওয়া শেষ হলো আর আমার খাওয়ার রুচি নেই। আমি বললাম যে আমার খাইতে কোনো ইচ্ছা করতেছে না, তুমি কি খাবা? তখন দেখলাম মেয়েটা আমারগুলো নিয়েও সাইডে দিল ভাই, খুব তাড়াতাড়ি খাওয়া ফেলাইলো। আমার খুবই অবাক লাগতেছে, কিরে ভাই কার পাল্লায় বললাম। তখন মেয়েটা বললো যে যাই হোক আমার কি গিফট এনেছেন? আমি বললাম যে হ্যাঁ গিফট তো এনেছি। তারপরে আমার ব্যাগ থেকে ফোনটা বের করে দিলাম। মেয়েটা ফোনটা পেয়ে অনেক খুশি হলো, অনেক। মেয়েটার খুশি চোখ দেখে না আমার কেন যেন অনেক ভালো লাগলো। জীবনের প্রথম একটা মেয়েকে ভালোবেসেছি, তবে এখনো বলতে পারিনি, কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছে। প্রিয় মানুষটা খুশি হওয়াতে অনেক ভালো লাগতেছে। তারপরে আমি বললাম আচ্ছা আপনি কি খুশি? তখন মেয়েটা বললো যে হ্যাঁ আমি অনেক খুশি। আমি বললাম যে হ্যাঁ আপনি খুশি হলে আমার অনেক ভালো লাগে। তখন মেয়েটা বললো আচ্ছা আপনি এতগুলো টাকা পেলেন কোথায়? 15,000 টাকা ম্যানেজ করা তো কম মুখের কথা না, তো আপনি টাকাটা পেলেন কোথায়? আমি বললাম যে আসলে অনেক ঋণ করছি, অনেক হাওলাত করে, অনেক কষ্ট করে ম্যানেজ করছি। আসলে একদিনের ব্যাপার তো, তাই অনেক বন্ধুর কাছ থেকে হাওলাত করছি, হাওলাত করে তোমার জন্য এই ফোনটা কিনে নিয়ে আসলাম। তখন মেয়েটা বললো যে তাই নাকি, 15,000 টাকা হাওলাত করেছো? আমি বললাম যে হ্যাঁ হাওলাত করেছি। তখন মেয়েটা বললো আচ্ছা কিসের জন্য? আমি বললাম যে কেন, তুমি তো গিফট চাইলে ওই জন্য। তখন মেয়েটা আমাকে বললো আমি তোমার কে হই যে আমি চাইলাম তুমি দিয়ে দিলে? আমি আমতা করতেছি। তখন মেয়েটা বললো আমার অ্যান্সার দাও, আমি তোমার কি হই যে আমার জন্য তুমি এত কষ্ট করতেছো? আমি বললাম যে কই কষ্ট, তুমি তো জাস্ট একটা গিফট চাইছো তাই না, মানে 15,000 টাকার তো বেশি কিছু না, আমি তো পেয়েছি তাই না? আচ্ছা বলো তুমি কি খুশি হয়েছো? তুমি যদি খুশি হও তাহলে আর কিচ্ছু প্রয়োজন নাই। তখন মেয়েটা কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে, মায়াবী চোখে তাকিয়ে আছে। আমি বললাম কি হলো, কথা বলো। তখন মেয়েটা আমাকে বললো যাই হোক তুমি যেন আমাকে কি বলবা, কি যেন বলার জন্য এখানে ডাকলা। আমি এবার মনে মনে ভাবতেছি কিরে ভাই প্রপোজ করবো, যদি প্রপোজ করি, যদি রিজেক্ট করে দেয় কেমন হয়ে যায় না? তখন আমি বললাম যে না কিছু না, এমনি দেখা করার জন্য আসলাম, আর তোমার তো গিফট চাইছো ওই জন্য গিফটটা নিয়ে আসলাম। তখন মেয়েটা বললো যে সত্যি কিছু বলবো না? আমি বললাম যে না কিছু বলবো না। সেই সময় আমার বন্ধু কল করলো। আমি বললাম যে 1 মিনিট, হ্যাঁ আসতেছি। তারপরে আমি একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করলাম। আমার বন্ধু বললো কিরে বললি? আমি বললাম যে না রে দোস্ত বলতে পাইতেছি না। কীভাবে বলবো বলতো দেখি, এত সুন্দর একটা মেয়ে যদি রিজেক্ট করে দেয়? তখন আমার বন্ধু বললো হাদারাম তোরে দিয়ে কিচ্ছু হবে না। আমি বললাম দোস্ত এমন করিস না প্লিজ, আমি পাবো না, বাদ দে এগুলো বাদ দে, আরেকদিন বলবো। তখন আমার বন্ধু বললো শোন তুই এখন যাবি না কিন্তু রেস্টুরেন্টে। আমি বললাম কেন? তখন আমার বন্ধু বললো শোন আমি শুনছি রেস্টুরেন্টে পুলিশ আসবে। আমার তো বুকে মানে ভয়ে ধুকপুক করতেছে বুকটা। তখন আমার বন্ধু বললো শোন তুই 5 মিনিট পরে যা। আমি বললাম আচ্ছা ঠিক আছে দোস্ত। তখন আমার বন্ধু ফোনটা রেখে দিল। এরপর আমি 5 মিনিট ওয়েট করলাম। তারপরে উকি মেরে দেখতেছি কোনো পুলিশ কিচ্ছু নেই। তারপর আমি চলে গেলাম ওখানে। তখন যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটার যেমন ব্যবহার ছিল চেঞ্জ হয়ে গেল ভাই, অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। কেমন হয়ে গেল জানেন? আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চুলগুলো ঠিক করে দিতেছে। তারপর আমাকে বললো শোনো দাড়ি কিন্তু কাটবা না, ভুলেও দাড়িতে হাত দিবা না, দাড়ি বড় বড়ই রাখবা। আমি বললাম তাই নাকি? তখন মেয়েটা বললো হ্যাঁ। এরপরে একটা টিস্যু দিয়ে আমার মুখের এই জায়গাটা মুছে দিল, বললো যে খাবার লেগে আছে। তখন রেস্টুরেন্ট থেকে বেরোতে ধরলাম, তখন মেয়েটা বললো বিল দাও। তখন আমি বিল দিয়ে দিলাম রেস্টুরেন্টে। তারপরে বেরিয়ে পড়লাম। তখন মেয়েটা বললো এখনো কি চলে যাবা? আমি বললাম না এখনো তো যাবো না। তখন মেয়েটা বললো যে চলো কোনো একটা জায়গায় গিয়ে বসি। তারপরে আমরা দুজন এক জায়গায় গিয়ে বসলাম। তারপরে দেখতেছি মেয়েটা আস্তে আস্তে আমার কাছে আসতেছে, কাছে এসে আমার ঘাড়ের মধ্যে হেলান দিল। ঘাড়ের মধ্যে হেলান দিয়ে বলতেছে আচ্ছা তুমি আমাকে কি বলার জন্য আসছো, সেটা কি তুমি সত্যি বলবা না? আমি বললাম যে না মানে কিছু বলতে আসি নাই, মানে এমনি দেখা করার জন্য আসছি। তখন সেই মেয়েটা আমাকে একটা চিমটি দিল, চিমটি দিয়ে বললো আরে বোকা আমি কি কিছু বুঝি না? আমি বললাম মানে? তখন সেই মেয়েটা বললো তোমার বন্ধু আমাকে কল করেছিল, কল করে আমাকে সব কিছু বলছে। তুমি বলতে পারো না তো কি হয়েছে, একটা ভালো বন্ধু পেয়েছো তো ও আমাকে বলে দিয়েছে। আমি বললাম কি বলছে তোমাকে? তখন মেয়েটা বললো ও তো আমাকে বলছে যে ভালোবাসে। আমি বললাম মানে আমার বন্ধু তোমাকে বলছে যে ও ভালোবাসে? তখন মেয়েটা আমাকে ঠাস করে একটা থাপড় দিল। আমি গালে হাত দিলাম, বললাম যে থাপড়াইলা কেন? তখন মেয়েটা বললো আরে বোকা তুমি যে আমাকে ভালোবাসো এই কথাটাও বলছে। আমি বললাম যে ও
তখন আমি লজ্জা পাচ্ছিলাম। তখন মেয়েটা বললো যে হয়েছে, আর লজ্জা পাওয়া লাগবে না। তারপরে আশেপাশে মানুষ দেখলো কেউ নাই, তখন সেই মেয়েটা আমার কপালে একটা কিস করলো, কিস করে আমাকে বসা অবস্থায় জড়িয়ে ধরলো। হায় রে ভাই, একটা মেয়ে জীবনের প্রথম আমাকে জড়িয়ে ধরছে, কি না ফিলিংসটা হচ্ছে, ইস কতই না ভালো লাগতেছে। তখন আমি বললাম যে ছাড়ো, কেউ দেখবে। তখন মেয়েটা বললো কেউ দেখলো তো সমস্যা কি, আমি তো তোমাকে ভালোবাসি তাই না, আমরা তো অন্য কিছু করতেছি না। আমি বললাম যে হ্যাঁ তাও তো ঠিক। তখন কিছুক্ষণ পরে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসতেছে। তখন মেয়েটা বললো যে শোনো, সন্ধ্যা হয়ে আসতেছে, আজকে চলে যাই, আবার কোনো একদিন দেখা হবে। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু যাইতে ইচ্ছা করতেছে না তোমাকে ছেড়ে। তখন মেয়েটা বললো এখন যদি যাইতে ইচ্ছা না করে তাহলে ভবিষ্যতে কি হবে। তখন আমিও আসলাম, মেয়েটা হাসলো। তারপরে আমাকে বললো তাহলে আজকে যাই। এই কথা বলে মেয়েটা চলে গেল, আমিও চলে গেলাম। এরপরে কেটে গেল অনেক দিন। আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, তাকে এতটা ভালোবেসে ফেলেছি যে তাকে কখনো ভুলতে হবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এরকম করে অনেক দিন কেটে গেল, প্রায় 1 বছর হয়ে গেল। তবে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, আমার বন্ধুটা আমার হয়ে সব কিছু তাকে বলে দিয়েছে, আর আমাকে কোনো কষ্ট করতে হয়নি। এরকম বন্ধু বাবা আসলেই ভাগ্যের ব্যাপার। কেটে গেল 1 বছর, 1 বছরে আমরা অনেক গভীরে চলে গিয়েছি। সেও আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। ও হ্যাঁ, আপনাদেরকে এখনো একটা কথাই বলা হয়নি। কথাটা হচ্ছে আমার প্রিয় মানুষটির নাম সামিরা, আর আমার নাম হলো সিয়াম। আমাদের দুজনের নামের শুরুতেই এস দিয়ে। একদিন সে আমাকে বলল আচ্ছা যদি আমাদের বিয়ে হয়, বিয়ের পরে তুমি কি বাচ্চা চাও বলো তো দেখি। আমার তো অনেক লজ্জা লাগতেছে, কি বলতেছে এগুলা। তারপর আমি বললাম যে আমার মেয়ে বাচ্চা চাই। তখন সে বললো যে ও গুড, তাই নাকি, আমার তো অনেক পছন্দ মেয়ে বাচ্চা। তখন সে আমাকে বললো আচ্ছা বাবু তুমি নাম কি রাখবা মেয়ে বাচ্চার। আমি তো অবাক, কি রে বিয়েই হইলো না এখনো, আর নামটাও এখনো ঠিক। তারপর আমি বললাম যে আমার তো মাথায় কোনো নাম আসতেছে না, এখন কি করব তুমি ভাবো। তখন সামিরা বলল যে আমার মাথায় একটা নাম আসছে। আমি বললাম কি। তখন সামিরা বলল সামিরা আর সিয়াম দুটাই কিন্তু এস দিয়া, তাহলে আমাদের মেয়ে সন্তানের নামও হবে এস দিয়া, সিনথিয়া নাম থবো। আমি বললাম সিনথিয়া, বাহ ভালো নাম তো। তখন আমার প্রিয় মানুষটি অনেক হাসলো আর আমাকে বললো তোমাকে অনেক ভালোবাসি। আমিও সেম, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না। এবার কিন্তু সামিরা ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে, আর আমি অনার্সে পড়ি। সামিরা আমার থেকে 2 বছরের ছোট হবে এইরকমটা। তো আমাদের রিলেশন অনেক দূর চলে গেল, আর সামিরারা কিন্তু একটু গরিব আর আমরা একটু বড় লোক আছি। তবে আমি একদিন আমার মা বাবাকে বলে ফেললাম যে আমি একজনকে ভালোবাসি, তার নাম হলো সামিরা। তখন আমার বাবা মা বললো যে কোন মেয়ে। তবে আমি একদিন আমার মা বাবাকে বলে ফেললাম যে আমি একজনকে ভালোবাসি, তার নাম হলো সামিরা। তখন আমার বাবা মা বললো যে কোন মেয়ে, বাসা কোথায়। তারপর আমি সব কিছু বললাম যে বাসা হলো কুড়িগ্রাম ধল্লা ব্রিজের ওখানে, তুমি চলো একদিন দেখে আসবা। তখন আমার বাবা বললো ঠিক আছে একদিন যাব। তারপর আমি সামিরাকে ফোন করে বললাম শোনো আমার বাবা কিন্তু তোমার বাসায় যাচ্ছে। তখন সামিরা আমাকে বললো কি বললা তুমি। আমি বললাম যে হ্যাঁ আমি আমার বাবা মাকে বলেছি, বাবা মা তোমার বাসায় যাইতে চাইছে তোমাকে দেখার জন্য। তখন সামিরা কেন যেন কোনো কথা বলতেছে না। আমি বললাম কি হলো। তখন সামিরা চুপ হয়ে আছে। আমি বললাম যে হ্যালো কথা বলো। তখন সামিরা বললো যে তুমি এটা কেন করলে। আমি বললাম কেন করলাম মানে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, আর এটা এটা বলবো না তো কি করবো, বাবা মাকে বলি, বাবা মা যদি রাজি থাকে তাহলে তো আর কোনো বাধাই থাকলো না তাই না। তখন সামিরা বললো আসলে তোমাকে কিছু কথা বলার আছে আমার। আমি বললাম মানে তোমার ভয়েসটা এমন লাগতেছে কেন, কি কথা বলবো তুমি আমাকে। তখন সামিরা বললো তুমি আমার সঙ্গে একবার দেখা করো কালকে। আমি বললাম কালকেই দেখা করবো, আচ্ছা পরশুদিন দেখা করলে হয় না। তখন সামিরা বললো যে কেন পরশুদিন কেন। আমি বললাম আসলে কালকে আমাকে একটু যাইতে হইতো বাইরে, তো একটা কাজ আছে। তখন সামিরা আমাকে বললো ঠিক আছে পরশুদিন সকাল 8টার সময় চলে আসবা কিন্তু। আমি বললাম অত সকালে উঠতে পারবো না, 12টার সময় যাবো, দুপুর 12টা। তখন সামিরা বললো আচ্ছা ঠিক আছে। এরপরে ফোন রেখে দিলাম। তারপরে আমার মনের মধ্যে খটকা লাগতে শুরু হলো, কি ব্যাপার সামিরার ভয়েস এমন হয়ে গেল কেন, বুঝলাম না ব্যাপারটা। এত বছর রিলেশন হয়ে গেল, কোনোদিন তো এরকম ভয়েস পাইনি ওর, এরকম লাগতেছে কেন। তারপরে 2 দিন চলে গেল। 2 দিন পর 12টার সময় আমি দেখা করতে গেলাম সামিরার সঙ্গে। সামিরার সঙ্গে দেখা করা মাত্রই সামিরা কেন যেন মনমরা হয়ে আছে। আমি বললাম কি হলো সামিরা। তখন সামিরা বলল আমি তোমাকে এতদিন যেগুলো বলেছি সব মিথ্যা। আমি বললাম মিথ্যা মানে। তখন সামিরা বলল আসলে আমি যে বলেছিলাম যে আমার বাবা আছে, আমি বলেছিলাম না তোমাকে যে আমার বাবা মা সবাই আছে। আমি বললাম যে হ্যাঁ। তখন সামিরা বলল আসলে আমার বাবা মা নেই। আমি বললাম নেই মানে। তখন সামিরা বলল সেদিন যেই মহিলার সঙ্গে তুমি কথা বললে তিনি হলেন আমার খালা, মানে আমার মায়ের বোন, আর আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। আসলে আমি খালার কাছেই বড় হয়েছি ছোটবেলা থেকে, বাবা মার ভালোবাসা পাইনি। আর তুমি তোমার বাবাকে এত তাড়াতাড়ি বলে ফেললা, তোমার বাবা মানবে না, আমরা গরিব আর আমার বাবা মা নেই, তোমার বাবা মা কখনোই মানবে না, তোমরা একটু বড় লোক। আমি বললাম যে আরে পাগলে তুমি কি বলতেছো, হ্যাঁ
আমি তো তোমাকে ভালোবেসেছি, ঠিক আছে, মানে আমি তো তোমাকে নিয়ে সংসার করব, অন্য কাউকে নিয়ে তো সংসার করবো না, তাই না? তুমি যদি মানুষটা ঠিক থাকো তাহলেই আনা, আর কাউকে লাগবে না। তখন সামিরার চোখ দিয়ে পানি আসতেছে। আমি বললাম শোনো, কান্না করো না পাগলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন সামিরা আমাকে জড়াই ধরলো। এরপরে আমিও সামিরাকে জড়াই ধরলাম, বললাম যে তাহলে আমার বাবাকে পাঠাই দেই। তখন সামিরা বললো যে আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ এখন পাঠাইও না। আমি বললাম তাহলে? তখন সামিরা বললো 1 সপ্তাহ পর, আজকে তো শুক্রবার, সামনের শুক্রবার পাঠাইও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে সামিরার সঙ্গে আবার নিয়মিত কথা হতো। ঠিক করে ফেললাম সামনের শুক্রবার আমার বাবা মা চলে যাবে সামিরার বাসায় দাওয়াত নিয়ে। আমি সামিরার ব্যাপারে আরও সব কিছু খুলে বললাম আমার বাবা মাকে, যে ছোটোবেলা থেকে ওর বাবা মার ভালোবাসা পাইনি, ওর বাবা মা মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে, ছোটোবেলা থেকে মানুষ হয়েছে ওর খালার কাছে। তখন আমার বাবা মা বললো মেয়েটার ব্যবহার কেমন? আমি বললাম যে অনেক ভালো ব্যবহার, আশা করি বিয়ের পরে তোমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। তখন আমার বাবা মা বললো ঠিক আছে, মেয়ে যদি ভালো থাকে তাহলেই হবে, আর কিছু লাগবে না। আমি অনেক খুশি হলাম। তারপরে বাবা মা এইটাই ভেবে ফেললো যে সামনের সপ্তাহে, মানে সামনের শুক্রবারে চলে যাবে দেখার জন্য। এরপরে আমিও ওই ভেবেই আছি। তারপরে হঠাৎ করে না, যখন মঙ্গলবার হলো, মানে 3 দিন পরে সামিরা হঠাৎ করে আমাকে রাত 2টার সময় কল করলো। আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করে সামিরার ভাঙা ভাঙা কণ্ঠে শুনতে পেলাম সামিরা বলতেছে সিয়াম কালকে তুমি খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি বললাম যে কেন, তুমি এরকম করে বলতেছো কেন? তখন সামিরা বলল আমি তোমার কথা যখন খালাকে বললাম তখন খালা বললো যে না, এই বিয়ে কখনো হবে না। আমি বললাম মানে? তখন সামিরা বললো যে আমি তোমাকে ফোনে কিছু বলতে পারবো না বুঝিয়ে, তুমি প্লিজ তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো কালকে। আমি বললাম ঠিক আছে, তুমি কোনো চিন্তা করিও না। তারপরে আমি আমার বাবার বাইক নিয়ে চলে গেলাম খুব তাড়াতাড়ি সামিরার সঙ্গে দেখা করার জন্য। তারপরে সামিরা বাইরে আসলো, সামিরাকে নিয়ে চলে গেলাম পার্কে গিয়ে বসলাম। সামিরাকে বললাম কি হয়েছে এখন ভালো করে বলো। তখন সামিরা আমাকে বললো তোমার কথা যখন আমি খালাকে বলেছি তখন খালা আমাকে বলে না তোর এই বিয়ে কিছুতে হবে না। আমি বললাম কেন খালা, আমি তোকে অনেক ভালোবাসি আর ছেলেটাও অনেক ভালো। তখন ওর খালা বলল না, আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি অনেক আগে থেকেই। তখন সামিরা বলল যে কি বললা খালা, অনেক আগে থেকেই বিয়ে ঠিক করে রেখেছো মানে? আমি তো জানি না যে তুমি আমার বিয়ে কবে ঠিক করলা। তখন আমার খালা বলল যে শোন, তুই যখন ছোট ছিলি তখন আমার একটা বান্ধবীর ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম। আসলে আমার বান্ধবী অনেক বড় লোক, আর তোর সঙ্গে যদি বিয়ে দেই না তাহলে অনেক সম্পত্তি পাবো, অনেক টাকা পাবো, আর তুই যদি না করিস তাহলে তোর অবস্থা খারাপ করবো। আর ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, কোনো কিছু আবদার করিনি, এটাই লাস্ট আবদার। যাকে ভালোবাসিস ভুলে যা, আর যার সঙ্গে বিয়ে দিব তার সঙ্গেই থাকবি, অনেক টাকা পাবো রে পাগলি। এতদিন তো তোর খালু কিচ্ছু করতে পারেনি, আজকে তোকে বিয়ে দিয়েই এতগুলো টাকা নিব, বুঝিস না, অনেক টাকা অনেক সম্পত্তি ওদের। তখন সামিরার চোখ দিয়ে পানি চলে এসেছিল। তারপরে সামিরা বলল খালা, আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু যাকে আমি ভালোবাসি, যার ঘরে আমি যেতে চাই, তুমি সেখানেই দিচ্ছ না। তুমি কি জানো এত সয় সম্পদ দিয়ে ভালোবাসা হয় না, যদি সে আমাকে অনেক কষ্টে রাখে। তখন আমার খালা রাগান্বিত হয়ে আমাকে বলল যে শোন সামিরা, তুই কিন্তু আমার থেকে বড় না, ঠিক আছে, আমি তোর থেকে বড়। বিয়ের পরে যদি অশান্তি হয় তাহলে ওটা তোর কপাল খারাপ, তোর কপাল খারাপের কারণে তোর বিয়েতে অশান্তি হয়েছে। আমার কথা মতো তোকে বিয়ে করতে হবে, এটাই হলো আমার লাস্ট কথা। এই কথা বলে খালা খুব রেগে আমার রুম থেকে চলে গেল। তারপর আমি তোমাকে কল করে সব কিছু বললাম। আমি বললাম যে ও তাই নাকি, তোমার খালা অনেক ধন সম্পত্তি চায়? তখন সামিরা বলল হ্যাঁ, আমার খালার অনেক লোভ। দেখো শোনো, ছোটবেলা থেকে আমি আমার খালার কাছে মানুষ হয়েছি, তুমি প্লিজ আমার সঙ্গে এমন করিও না, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আমি বললাম সামিরা কি বলতেছো তুমি, ভালোবাসি তোমাকে, হ্যাঁ তুমিও তো আমাকে ভালোবাসো তাই না, আর তোমার খালা তো ভালো কিছু চাচ্ছে না। তুমি কি ওই ছেলেকে দেখেছো যার সঙ্গে বিয়ে ঠিক করেছে? তখন সামিরা বললো না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। তখন সামিরা বললো কি করবা তুমি? আমি বললাম যে আমি কি করবো সেটা আমি দেখবো, তুমি এখন চুপচাপ বাসায় যাও, খালাকে বলবা যে তুমি আমাকে ভুলে গেছো, বাস আর কিচ্ছু করতে হবে না। তখন সামিরা বললো ঠিক আছে। তারপরে আমি সামিরাকে নামিয়ে দিয়ে আসলাম। যখন খালা এসে সামিরাকে জিজ্ঞেস করলো ওকে ভুলে যা, একেই বিয়ে করবি, তখন সামিরা বললো যে ঠিক আছে, আমি ওকে ভুলে যাবো, একেই বিয়ে করবো। তারপর আমি খোঁজ লাগাতে শুরু করলাম, কে সেই ছেলে, খোঁজ লাগাতে শুরু করলাম কে সেই ছেলে। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে তার খোঁজ পেয়েই গেলাম। দেখলাম যে ছেলেটা একটু মোটা, দেখতে একটু কালো, মাথার মধ্যে চুল নেই, কিন্তু অনেক টাকা আলা, অনেক টাকা আলা অনেক। তারপর আমি তার সঙ্গে দেখা করলাম, দেখা করে বললাম যে হ্যালো ভাই, আপনার নাম কি? তখন সেই লোকটা বললো আমার নাম হলো আমজাদ। আমি বললাম যে আমজাদ ভাই, আচ্ছা ঠিক আছে, অনেক ভালো। আর শুনলাম আপনার নাকি বিয়ে হবে। তখন সেই আমজাদ বললো আচ্ছা কে তুমি, তোমার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই, তুমি হঠাৎ করে এসে আমাকে এগুলো কেন বলতেছো? আমি বললাম যে আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই বুঝলাম, তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব। তখন আমজাদ বলল কি রিকোয়েস্ট? আমি বললাম যে আমি শুনেছি আপনার নাকি খুব শীঘ্রই বিয়ে হবে, তবে যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, মানে সামিরা, ওকে আমি অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তখন সেই লোকটা বলল ও সামিরা রিলেশন করে তোমার সঙ্গে? আমি বললাম যে হ্যাঁ।
তখন সেই লোকটি সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনটা বের করলে কল করে বলল যে মা, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না, সামিরাকে বিয়ে করতে পারবো না, ওই মেয়েটা প্রেম করে মা, 2 নাম্বার মেয়ে ওটা। তখন আমি ওর হাত থেকে ফোনটা কিনে নিলাম, বললাম যে তুই কি বলতেছিস এগুলো? হ্যাঁ শোন, তুই খুব টাকাওয়ালা বলে ভাবিস না যে তুই খুব পাওয়ারি। তুই কেন বললি 2 নাম্বার মেয়ে? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, বাস এটাই। এরপরে তোর ডিসিশন যে ওকে বিয়ে করবি কি করবি না, সেই জন্য তুই ওকে 2 নাম্বার মেয়ে বলবি? প্রেম করলে কি কেউ 2 নাম্বার হয়ে যায়? হ্যাঁ। তখন আমজাদ বলতেছে শোন, তুই কিন্তু আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে থ্রেট দিচ্ছিস। আমি বললাম শোন, তুই থ্রেটের এখনো কিছুই দেখিসনি। আচ্ছা তুই অনেক টাকা আলা, তা তুই অনেক টাকা আলা। আচ্ছা তুই যে কোম্পানিতে কাজ করিস সেই কোম্পানির মালিকের নাম কি বলতো দেখি? তখন আমজাদ বললো কেন, মালিকের নাম শুনে তুই কি করবি? মানে মালিককে বলে তুই আমাকে এখান থেকে সাসপেন্ড করাবি? আমি বললাম না না, তোর সামান্য চাকরি সাসপেন্ড করে আমার লাভটা কি বল? তোকে ভালো করেই বলতে আসলাম যে এগুলো সামিরা টামিরা বাদ দে, অন্য ভালো মেয়ে পেয়ে যাবে, অনেক তোর টাকা আছে, ওগুলো নিয়ে সুখে থাক। আমি শুধু সামিরাকেই চাই, আর যদি আমি সামিরাকে না পাই না, তাহলে তোকে আমি শান্তিতে বসবাস করতে দিব না, মাথায় রাখিস। তখন আমজাদ খেপে গেল, বললো যে তুই কি করবি সেটা দেখা যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে আসি, তোর সঙ্গে দেখা হবে পরশুদিন। এই কথা বলে আমি বাইক টেনে চলে গেলাম। এরপরে রাত 2টার সময় সামির আমাকে কল করলো। সামির আমাকে কল করে বললো যে আচ্ছা তুমি কি করলা? আমি বললাম যে কি করলাম মানে? তখন সামিরা বললো আমার খালা বলতেছে যে বিয়ে নাকি দিবে না, ওই ছেলে নাকি আবার বিয়ে করবে না আমাকে। আমি বললাম যে হ্যাঁ, এটা হলো আমার খেলা। তখন সামিরা বললো কিন্তু খালা আমাকে অনেক বকছে, খালা এটা আমাকে বলছে যে তুই প্রেম করিস, এটা ওই ছেলেটা জানতে পেরেছে, সেই জন্য তোর সঙ্গে আর বিয়ে দিবে না। কিন্তু হ্যাঁ, আমি ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দিব না, আমি অন্য আরও টাকা আলার সঙ্গে তোর বিয়ে দিব, খবরদার ওই ছেলের নাম কিন্তু মুখেও নিবি না। এরকম করে খালা আমাকে থ্রেট দিছে। আমি বললাম যে খালা তোমার যতই থ্রেট দিক না কেন, এগুলো নিয়ে তুমি আর কোনো টেনশন করিও না, তুমি আমার ভাগেই আসো আর আমি তোমাকেই নিব। তখন সামিরা হেসে বললো যে অনেক ভালোবাসি তোমাকে। আমি বললাম যে হ্যাঁ, আমি অনেক ভালোবাসি। তারপরে চলে এলো শুক্রবার, মানে আমার বাবা মার যাওয়ার কথা। তারপরে আমার বাবা মা চলে গেল সামিরাকে দেখার জন্য। যখনই আমার বাবা মা চলে গেল সামিরাকে দেখার জন্য, তখন তার খালা দেখে অবাক হয়ে গেল, দেখলো যে আমি আমার বাবা মাকে নিয়ে এসেছি। তখন তার খালা রুম থেকে দৌড়ে একটা ঝাড়ু বের করলো, ঝাড়ু বের করে বলল তোরা যদি আমার এই বাসায় আর এক পা বার আস, তাহলে কিন্তু ঝাড়ু দিয়ে তোদেরকে মার শুরু করব। আমি বলছি না আমার মেয়েকে আমি কখনোই দিব না তোদের হাতে। আমি বললাম যে শুনেন, আপনি ওকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, সেই জন্য ও আপনার নিজের মেয়ে না, হ্যাঁ, আর আমি ওকে ভালোবাসি, আমরাও কিন্তু ফ্যামিলি খারাপ না। তখন তার খালা বলল শোন, আমি তোর সঙ্গে কখনোই বিয়ে দিব না, ঠিক আছে? অন্য আরও অনেক ভালো মেয়ে আছে, খবরদার আমার ভাস্তির দিকে চোখ তুলে তাকাবি না। অনেক চিল্লাচিল্লি করতেছে মহিলাটা। তারপরে দেখলাম যে এলাকাবাসী অনেকজন চলে এলো ওখানে। যখন এলাকাবাসীরা এসে তার বাসায় ঢুকলো, ঢুকে যখন দেখলো যে মহিলা চিল্লাচিল্লি করতেছে আর আমরা 3জন দাঁড়িয়ে আছি, আমি, আমার বাবা, মা, তখন সেই লোকগুলো আমার বাবাকে যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বললো যে আসসালামু আলাইকুম, বড় সাহেব কেমন আছেন? তখন আমার বাবা হেসে হেসে বললো যে অনেক ভালো আছি। তারপরে সবগুলো লোক এসে বললো যে বড় সাহেব কেমন আছেন? সবাই অনেক সম্মান করতেছে আমার বাবাকে। তখন সেই লোকগুলোই উল্টা থ্রেট দিচ্ছে সামিরার খালাকে, বললো যে তুই কাকে ঝাড়ু দেখাচ্ছিস? তুই জানিস নি কে? তুই যে এই বস্তির মধ্যে থাকিস, এই বস্তিটাই তো ওনার। তখন আমিও অবাক হয়ে গেলাম, কি বলতেছে এগুলা? তখন সেই লোকগুলো বললো এই বস্তির মধ্যে না যতগুলো তুই ফ্রি ফ্রি খাবার খাস, ডাল ভাত সব কিছু এনার দেওয়া, আর তুই এনাকে ঝাড়ু তুলে দেখাচ্ছিস, তোর তো কম বড় সাহস না? তখন সামিরার খালার হাত থেকে ঝাড়ুটা পড়ে গেল। আমিও অনেকটা অবাক হয়ে গেলাম, কিরে ভাই কি বলতেছে এগুলা? তখন আমি বাবাকে বললাম যে বাবা, মানে এই বস্তিটা তোমার মানে? তখন সামিরার খালার হাত থেকে ঝাড়ুটা পড়ে গেল। আমিও অনেকটা অবাক হয়ে গেলাম, কিরে ভাই কি বলতেছে এগুলা? তখন আমি বাবাকে বললাম যে বাবা, মানে এই বস্তিটা তোমার মানে? তখন বাবা হাসতে হাসতে বলে আরে এই বস্তিটা তো আমি কিনে নিয়েছি, তুই শুনিস নি কিছুদিন আগে একটা তোকে যে বলছিলাম যে ফাইলটা নিয়ে যেতে, তুই তো বললি যে তোর একটা কাজ আছে খুব ইম্পর্টেন্ট, তুই তো আসলি না ফাইলটা নিয়ে। আমি বললাম যে হ্যাঁ। তখন বাবা বললো যে আসলে এটা এই বস্তিরই ফাইল ছিল। বললাম যে ও আচ্ছা। তখন সামিরা দেখতেছি ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়লো ওর খালার ভয়ে। তখন আমি বললাম যে শুনেন, আপনি সামিরার খালা, মানে আমারও খালা, শুনেন আমি সামিরাকে আসলে অনেক ভালোবাসি, প্লিজ আপনি এরকম করে না করবেন না। তখন সেই সামিরার খালা বললো যে আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমার ভাস্তির সঙ্গেই তোমার বিয়ে হবে। সঙ্গে সঙ্গে সামিরার খালার মতলব চেঞ্জ হয়ে গেল। আসলে লুবি মহিলা তো, যেখানে ভালো দেখে সেখানেই চলে যায়। তারপরে আমার বাবা হাসতে হাসতে বললো যে ঠিক আছে সমস্যা নেই, আপনি যে এই বস্তিতে থাকেন না, আপনাকে আর এই বস্তিতে থাকতে হবে না। তখন আমার বাবা হাসতে হাসতে বললো যে এবার খুশি তো তুমি? আমি বললাম যে হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। তখন এলাকার মানুষগুলো বললো আচ্ছা বড় সাহেব, আপনি এত বড় লোক একজন মানুষ, আর আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন এই ঘরে? এরা তো বস্তির, আর এই মহিলার ব্যবহার তো খুব খারাপ। তখন আমার বাবা বলল যে শোনো, আসলে আমরা সবাই মানুষ, আমরা কেউ থাকি বিল্ডিং ঘরে, কেউ থাকি গাছের তলায়, সবার গায়ে কিন্তু রক্ত আছে, আমরা কিন্তু সবাই মানুষ, আমরা সবাই ভাই ভাই, আর আমরা তো বাঙালি তাই না? হতে পারে কেউ বড় লোক কেউ গরিব, কিন্তু আমরা সবাই মানুষ।
তখন সেই লোকগুলো হাতে তালি দিতে শুরু করলো, আর আমিও আমার বাবাকে রেসপেক্ট করতেছি। এত বড় লোক একজন মানুষ, তারপরেও মনে একটু অহংকার নেই। আমি অনেক খুশি, পেয়ে গেলাম আমার প্রিয় মানুষকে। সামিরা আমার প্রিয় মানুষ। ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। তারপরে সামিরা আর আমি বিছানায় শুয়ে সামিরা আমাকে বলতেছে, আচ্ছা আমি কি স্বপ্ন দেখতেছি? আমি বললাম, না তো, স্বপ্ন কোথায় দেখতেছো, এটা তো বাস্তব। তখন সামিরা বললো, না আমি মনে হয় স্বপ্নই দেখতেছি। আমি বললাম যে আচ্ছা 1 মিনিট। তারপরে আমি খুব জোরে একটা চিমটি দিলাম। সামিরা বললো, চিমটালে কেন তুমি? আমি বললাম যে শোনো, চিমটালাম এইটাই যে এটা স্বপ্ন না, বাস্তব। আচ্ছা তুমি যেন কি মেয়ের নাম দিয়েছিলে? সিনথিয়া। ভালো না, এটা সিনথিয়া নাম একদম খারাপ, ভালো না। তখন সামিরা বললো, কি আমি যেই নাম দিছি ওই নাম খারাপ? আমি বললাম যে হ্যাঁ, তুমি যেই নাম দিছো ওই নাম চলবে না, আমার মেয়ে আমার নামে চলবে। তখন সামিরা বলল, বাহ, বিয়ে তো কেবল হলো, এখনই তোমার মেয়ে বলতে শুরু করেছো? তখন আমিও হাসলাম, সামিরাও হাসলো। চলে যেতে লাগলো আমাদের সুখের দিন। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রিয় মানুষটিকে পেয়ে গেলাম, আর আমার জীবনে কিচ্ছু চা পাওয়া নেই। কমেন্ট বক্সে বলে যাও, তুমিও কি তোমার প্রিয় মানুষটাকে পেয়েছো নাকি পাওনি? কমেন্ট বক্সে বলে যাও। আর এটাও বলো, গল্পটা কেমন লাগলো তোমাদের কাছে, আমার সেই প্রিয় মানুষটি গল্পটি। আর তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো স্টোরিতে। আর এর পরের গল্পটা তোমরা কি চাও বলো, ভূতের গল্প চাও নাকি লাভ স্টোরি চাও, এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।